নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, মজার ছোট গল্প, কুতুব শীর্ষে। দুইজনে লুকাইয়া ষড়যন্ত্র করিয়াছিলাম যে সন্ধ্যার সময় কুতুব মিনারের ডগায় উঠিয়া নিরালায় দেখা সাক্ষাৎ করিব। প্রণয়ী যুগলের নিভৃত মিলনের পক্ষে এমন উচ্চস্থান আর কোথায় আছে? এখান হইতে নিচের দিকে তাকাইলে মানুষগুলাকে পিপীলিকার মতো ক্ষুদ্র ও অকিঞ্চিৎকর দেখায়। তাছাড়া অন্য একটা কারণও ছিল। কুমারী বিন্ধেশ্বরীর অর্থাৎ আমার বিন্দুর পিতা মোহোপাধ্যায় জটাধর শাস্ত্রী মহাশয় আমাকে পছন্দ করিতেন না। বিন্দুর সহিত বিন্দুর পূজ্যপাত পিতার এই মতভেদের কারণ আমি নাকি পরিপূর্ণভাবে সাহেব বনিয়া গিয়াছি। মনুষ্যত্ব এবং আরো কয়েকটা সত্য নত্ব আমার একেবারেই লোপ পাইয়াছে। তাই আমাকে বিন্দুর সান্নিধ্যে দেখিলেই মোহোপাধ্যায় মহাশয়ের শুঁয়াপোকার মতো ভ্রুযুগল কপালের উপর কিলবিল করিয়া উঠিত এবং তিনি গলার মধ্যে অস্ফুট স্বরে যে সকল শব্দ উচ্চারণ করিতেন তাহা দেবভাষা হইলেও সম্পূর্ণ প্রসাদ গুণ বর্জিত বলিয়াই আমার সন্দেহ হইত। শাস্ত্রী মহাশয় গোঁড়া হিন্দু, সুতরাং জবরদস্ত লোক। সম্প্রতি একটা প্রকাণ্ড কলেজের প্রধান সংস্কৃত অধ্যাপকের পদ হইতে অবসর লইয়া একান্ত মনে কেবল কন্যাকে আগলাইতেছেন। বিন্দুর বয়স 18 বৎসর। গোঁড়া হিন্দু শাস্ত্রী মহাশয় ইহা কিরূপে সহ্য করিতেছেন প্রশ্ন উঠিতে পারে। ইহার সহজ উত্তর আছে। ফলিত জ্যোতিষ মতে 19 বছর বয়সে বিন্দুর একটি প্রকাণ্ড ফাঁড়া আছে। সেই ফাঁড়া উত্তীর্ণ না হওয়া পর্যন্ত জটাধর শাস্ত্রী কন্যার বিবাহ দিবেন না। তিনি কেবল তাহাকে হব্বিষ্য আহার করাইয়া বেদান্ত পড়াইতেছেন। গতিক বুঝিয়া আমরা লুকাইয়া দেখাশোনা আরম্ভ করিয়াছিলাম, কিন্তু তাহা এতই ক্ষণস্থায়ী যে তৃপ্তি পাইতাম না। শেষে বিন্দুই এই মতলবটি বাহির করিয়াছিল। হব্বিষান্ন ও বেদান্তের দ্বারা বুদ্ধি সম্ভবত মার্জিত হয়। কুতুব মিনারের শীর্ষে দেখা করিবার চাতুরী তাহার মস্তিষ্কেই উৎপন্ন হয়। ইহার পরম সুবিধা এই যে জটাধর শাস্ত্রী কন্যাকে লইয়া সান্ধ্য ভ্রমণ উপলক্ষে কুতুবের মূল পর্যন্ত পৌঁছবেন, কিন্তু তিনি বিপুলাকায় ও বৃদ্ধ। কুতুব মিনারের ডগায় ওঠা তাহার কর্ম নয়। কন্যাটি তন্বী ও নবযৌবনা। সে পিতাকে নিচে ফেলিয়া ক্রীড়ার ছলে হাসিতে হাসিতে উপরে উঠিয়া আসিবে, আর আমি পূর্ব হইতেই উপরে অপেক্ষা করিয়া থাকিব। কৌশলটা বুঝিতে পারিয়াছেন? কিন্তু এই কৌশলটাই এই কাহিনীর চরম প্রতিপাদ্য নয়, মুখবন্ধ মাত্র। কুতুব শীর্ষে যাহা ঘটিয়াছিল রোমাঞ্চকর কিছু নয়। পাঠক পাঠিকা অযথা উত্তেজিত হইবেন না। তাহাই সংক্ষেপে বর্ণনা করা আমার উদ্দেশ্য। অবশ্য ঘটনার অকুস্থল যে দিল্লি নগরীর উপকণ্ঠস্থিত স্বনাম খ্যাত স্তম্ভ, তাহা বোধ করি এতক্ষণে অনেকেই বুঝিতে পারিয়াছেন। যথাকালে দুই পকেটে নানাবিধ
বি জাতীয় মিষ্টান্ন ভরিয়া লইয়া কুতুব শীর্ষে আরোহণ করিলাম। একটু আগে আগে আশায় সমীচীন ভাবি শ্বশুর মহাশয়ের সহিত মুখোমুখি দেখা হওয়াটা বাঞ্ছনীয় নয়। উপরে উঠিয়া কিন্তু দেখিলাম আমারও আগে আর একজন এখানে আসিয়া হাজির হইয়াছে, অপরিচিত একজন ছোকরা সাহেব। আমাকে দেখিয়া সে ভ্রু কুঞ্চিত করিয়া মুখ ফিরাইয়া রহিল। ছোকরা আমারই সমবয়স্ক হইবে। সাধারণত ইংরেজদের চেহারা যেমন হয়, নাক মুখ ভালো নয়, অথচ বেশ বলিষ্ঠ সুপুরুষ। অন্য সময় হইলে অবিলম্বে তাহার সহিত আলাপ জমাইয়া ফেলিতাম, কিন্তু এই সময়ে তাহাকে দেখিয়া মনটা খিচড়াইয়া গেল। তুমি বাবু কি জন্য এখানে আসিয়া উঠিলে? ভারতবাসীর সুখে বিঘ্ন করা ছাড়া আর কি তোমাদের অন্য কোনো কাজ নাই? আকাশের মাঝখানে গোলাকৃতি চত্বর, কোমর পর্যন্ত পাঁচিল দিয়া ঘেরা, যেন প্রণয় পাখির নিভৃত একটি নীর। এখানে ওই বস্তুতান্ত্রিক ইংরেজ পাষণ্ড কি করিতেছে? বিন্দুর জন্য যে চকোলেট আনিয়াছিলাম, বিমর্ষভাবে তাহাই কয়েকটা খাইয়া ফেলিলাম। লোকটা চলিয়াও তো যায় না। একটু বুদ্ধি থাকিলে আমার অবস্থা বুঝিয়া নিজেই ভদ্রভাবে নামিয়া যাইত, কিন্তু কেবল ষাঁড়ের ডাল্লা খাইলে বুদ্ধি আসিবে কোথা হইতে? লক্ষ্য করিলাম সে ঘাড় ফিরাইয়া মাঝে মাঝে দেখিতেছে আমি চলিয়া গিয়াছি কিনা। বোধ হয় কালা আদমি থাকার জন্য সাহেবের কষ্ট হইতেছে। উফ, এই পাপেই তো আর্যাবর্ত ইহাদের হাত হইতে যাইতে বসিয়াছে। কিন্তু আমি যে রাগ করিয়া নামিয়া যাইব তাহারও তো উপায় নাই। বিন্দু আসিবে, নিচে স্তম্ভের কোটি বেষ্টন করিয়া আরো কয়েকটি রেলিং ঘেরা ব্যালকনি আছে বটে, কিন্তু সেখানে বিন্দুর সহিত একত্র দৃষ্ট হওয়ার সম্ভাবনা বড় বেশি। শাস্ত্রী মহাশয় চক্ষুতে নিয়মিত সরসপ তৈল প্রয়োগ করিয়া দৃষ্টির তীক্ষ্ণতা অনাবশ্যক বজায় রাখিয়াছেন। সিঁড়ির উপর দ্রুত লঘু পায়ের শব্দ, পরক্ষণেই কৌতুক হাসি ভরা মুখ। তারপরেই বিন্দুর হাসি মিলাইয়া গেল। সে থমকিয়া সাহেবের দিকে কটাক্ষপাত করিয়া বলিল, ই আবার কি? বলিলাম, একটা নৃশংস ইংরেজ। ইচ্ছে হচ্ছে এখান থেকে শটান রেলিং ডিঙিয়ে ওকে তোমার বাবার কাছে পাঠিয়ে দিই। বিষণ্ণভাবে বিন্দু আমার পাশে আসিয়া দাঁড়াইল। দুইজনে শূন্যের পানে তাকাইয়া দাঁড়াইয়া আছি। পকেট হইতে সমস্ত টফি, চকোলেট ও ক্যারামেল বাহির করিয়া বিন্দুকে দিলাম। তাহার মুখে হাসি ফুটিল বটে, কিন্তু ম্রিয়মান হাসি। ক্ষুব্ধ মুখে সে টফি চিবাইতে লাগিল। আমি বলিলাম, আজকের দিনটাই বৃথা গেল। বিন্দু বলিল, বাবাকে এদিকে আনতে যে কত কষ্ট পেতে হয়েছে বুঝিতে পারিলাম। পিতৃদেবতাকে কুতুব মিনারের সন্নিকটে আসিতে রাজি করা বিন্দুর পক্ষে সহজ হয় নাই। এত আয়োজন, এত কৌশল, সব ব্যর্থ। আমি কট্টমট করিয়া সাহেবের দিকে তাকাইলাম। এই সময় সাহেব একবার ঘাড় বাঁকাইয়া আমাদের দিকে চাহিয়াই আবার মুখ ফিরাইয়া লইল। বিন্দু এতক্ষণ তাহার মুখ দেখে নাই, এখন ফিসফিস করিয়া বলিল, লোকটাকে কোথায় যেন দেখেছি, মনে পড়েছে, এই ছোলাটাই ফ্যানির পেছন পেছন ঘুরে বেড়ায়। জিজ্ঞাসা করিলাম, ফ্যানি? ফ্যানি কে? আমাদের বাগানের পাঁচিলের ওপারে একজন ফৌজ সাহেব থাকে, দেখনি? ফ্যানি তারই মেয়ে। এর সঙ্গে তার
তা এখানে কেন? ফ্যানির কাছে গেলেই তো পারে। ফ্যানির কাছে কেন যাইতেছে না এই সমস্যা লইয়া কিছুক্ষণ তিক্ত মনে গবেষণা করিলাম। ফ্যানি সম্ভবত উহাকে তাড়াইয়া দিয়াছে। ঠিকই করিয়াছে। বিন্দু নিচে একবার উঁকি মারিয়া হতাশ স্বরে বলিল, বাবা ওপর দিকে চেয়ে আছেন, এবার নেমে যেতে হবে, নয়তো সন্দেহ করবেন। বিন্দুর হাত চাপিয়া ধরিয়া বলিলাম, বিন্দু, আহ, ও কি করছো? এক্ষুনি দেখতে পাবে লোকটা। মরিয়া হইয়া বলিলাম, দেখুক গে, কোথাকার একটা বেয়াক্কেলে সাহেব রয়েছে বলে আমরা প্রাণ খুলে কথা কইতে পাবো না। রইল তো বইয়েই গেল, আমাদের কথা তো আর বুঝতে পারবে না। না না, আজ না, সব মাটি হয়ে গেল, আমি যাই। বিন্দু ছল ছল চোখে তাহার আশাহত হৃদয়টিকে আমার দৃষ্টির সম্মুখে মেলিয়া দিল। মুখ ওরা ড্যাকরা সাহেবটার দিকে বাড়ি বিদ্যুৎ ভরা একটা কটাক্ষ নিক্ষেপ করিয়া বিন্দু নামিয়া গেল। আমি বজ্রগর্ভ অন্তর লইয়া দাঁড়াইয়া রহিলাম। ক্রমে দেখিতে পাইলাম বহু দূর নিম্নে বিন্দু ও তাহার পিতাকে লইয়া মোটর চলিয়া গেল। তখন আমিও শেষবার সাহেবকে রোষ কটাক্ষে ভস্মীভূত করিবার ব্যর্থ চেষ্টা করিয়া নামিবার উপক্রম করিলাম। সিঁড়ির মুখ পর্যন্ত গিয়াছি। মশাই শুনুন। পশ্চাতে শুল বিদ্ধবৎ ফিরিলাম। সাহেব হাত জোর করিয়া সলজ্জ স্মিত মুখে দাঁড়াইয়া আছে। পরিষ্কার বাংলায় বলিল, আমাকে মাফ করতে হবে। কিছুক্ষণ হতভম্ব থাকিয়া বলিলাম, কি ভয়ানক! অর্থাৎ আপনি বাংলা বলছেন যে? মানে, তবে কি আপনি ইংরেজ নন? বিন্দুর সহিত সাহেব সম্বন্ধে কি কি কথা হইয়াছিল স্মরণ করিবার চেষ্টা করিলাম। সাহেব বলিল, ইংরেজ বটে, কিন্তু বাংলা জানি। 5 বছর বয়স থেকে শান্তিনিকেতনে পড়েছি। কিন্তু সে যাক, আপনারা নিশ্চয়ই ভেবেছেন আমি একটা অসভ্য বর্বর। কিন্তু মায়েরই বলছি, আমার চলে যাবার উপায় ছিল না বলিয়া সাহেব সলজ্জে মাথা নিচু করিল। বিস্মিতভাবে বলিলাম, ব্যাপার কি? আমিও। সাহেব হঠাৎ হাসিয়া ফেলিল। আপনার উনি, অর্থাৎ যে মহিলাটি এসেছিলেন, তিনি ঠিক ধরেছেন। ফ্যানির সঙ্গে আমার এইখানে দেখা করার কথা ছিল। হ্যাঁ, আমি তার জন্যই অপেক্ষা করছিলাম। ইচ্ছা হইলে জিজ্ঞাসা করি, ফ্যানি বেদান্ত এবং হব্বিষান্নের ভক্ত কিনা। কিন্তু বলিলাম, আপনাদের এত দূরে আসার কি দরকার? বাড়িতেই তো। ক্ষুব্ধভাবে মাথা নাড়িয়া সাহেব বলিল, আপনি ফ্যানির বাবাকে জানেন না। একটা আস্ত কাঠ গোয়ার, একেবারে পাকা সাহেব। তার বিশ্বাস আমি একেবারে নেটিভ হিন্দু হয়ে গেছি। ফ্যানিকে আমার সঙ্গে মিশতে দিতে চান না। তাই আমরা লুকিয়ে লুকিয়ে। মহানন্দে সাহেবের দিকে হাত বাড়াইয়া দিয়া বলিলাম, বন্ধু এসো, হ্যান্ডশেক করি। আর যদি দেশি মতে কোলাকুলি করতে চাও, তাতেও আপত্তি নেই। কোলাকুলি শেষ হইলে সাহেব বলিল, কেন যে ফ্যানি এলো না? হয়তো বুড়োটা। এমন সময় সিঁড়িতে দ্রুত লঘু জুতার খুট খুট শব্দ। পরক্ষণেই একটি তরুণী ইংরেজ মেয়ে ছুটিয়া আসিয়া প্রায় সাহেবের বুকের উপর ঝাঁপাইয়া পড়িল। ও জিমি, হ্যাঁ, আই ভেরি লেট, বাট ড্যাডি। ও বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল এই মজার ছোট গল্প কুতুব শীর্ষে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন।
যদি এরকম আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে থাকা যে বার আছে তাতে ক্লিক করলেই খুলে যাবে চ্যানেলের হোম পেজে গেলে পাবেন প্লেলিস্টটা আপনি খুঁজলেই আপনার মনের মতো অনেক গল্প পাবেন। তাহলে যতক্ষণ না নতুন গল্প আনি আপাতত ওই গল্পগুলোই শুনুন। আর আজকে আমি বিদায় নিলাম। নমস্কার।